বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাজির হলাম যে আমাদের বিগত 2013 5 মে যে শাপলা চত্বরের যে গণহত্যা হয়েছিল, সেই গণহত্যা কিছু কথা নিয়ে এবং এই গণহত্যা যে তারা কিভাবে ব্লক আউট করে এই হাজার হাজার মানুষকে মেরে ওরা বলেছিল কিছুই হয়নি। তাই দেশবাসী, এই গণহত্যা কিছু কথা আপনাদের আবার স্মরণ করে দেবার জন্য আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আমার জাগো দাস বিডি 1 ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে শুনবার জন্য, বোঝার জন্য আমি আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম। প্রিয় দেশবাসী, আমরা বিগত যে দিনের যে শাসনামলের আমি অনেকবার এই কথা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আমি আজকে শুধু এত বড় একটা অমানবিক কার্যকলাপ হয়েছিল 2013 5 মে, যেটা কোনো ইলেকট্রনিক মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, এদেরকে সম্পূর্ণরূপে একদম বলতে পারেন ওদেরকে কমপ্লিটলি নিষিদ্ধ করে, মানে এগুলা থেকে প্রকাশ না করার জন্য সম্পূর্ণরূপে এদের উপরে নিয়ন্ত্রণ করে, এই সংবাদপত্র বলেন আর টিভি চ্যানেল বলেন, ওদেরকে নিয়ন্ত্রণ করে যে এই খবর যেন কোনোভাবে প্রচার না হয়। তাই এই যে গণহত্যা, এই যে শাপলা চত্বরের যে মানুষদের মারা হলো 5 মে 2013-তে, আমরা দিনের বেলা কি দেখলাম, পুলিশের ভূমিকা এখানে কি ছিল, র্যাবের ভূমিকা এখানে কি ছিল, এটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। 5 মে শাপলা চত্বরের ঘটনায় ওনারা বলেছিলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত, ওনারা বিকাল পর্যন্ত বলেছিলেন আমরা চলে যাব। বিকালের পরে ওনারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই যে হেফাজতে ইসলাম যে 1 মে যে তারা যে সভা করেছিল, সেই সভা থেকে তারা বলছে যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা লাগাতার এখানে থাকব। এই কথা বলার সাথে সাথে তখন কি ছিল, সরকারের ভিতরে একটা ভয় ঢুকে গেছিল। সরকার মনে করেছিল যে এরা যদি এখানে থাকে যে আমার আর গদিতে থাকা যাবে না। তাই সরকার কি খেলেছিল, আপনারা অনেকের মনে আছে, আবার অনেক এটা ভুলে গেছে। কারণ অনেক সময় পিছনের দিকে তাকাতে হয় না, তবে আমাদের দেশের যে পরিস্থিতি, আমরা যদি পিছনে না তাকাই তো সামনের দিকে আমরা যেতে পারবো না। তাই পিছনও আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই আপনাদের সামনে আমি এই পিছনের 5 মে 2013 ঘটনা বলি। ওনারা কি বলেছিলেন, ওনাদের নেতারা বলেছিলেন যে আমরা এই শাপলা চত্বর থেকে যাব না যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হবে। ওনারা সন্ধ্যার আগ কেন এটা ডিক্লেয়ার দিলেন, ওনারা যাবেন না, ওনারা এখানে থাকবেন আনটিল ওনাদের দাবি না মানা পর্যন্ত। এরপর সরকার কি করলো, সরকার চিন্তিত হয়ে গেল। সরকার সব প্রশাসনকে ডেকে পুলিশ, বিজিবি, র্যাব
যৌথ বাহিনীকে দিয়ে সরকার একটা এই ঘটনাকে কিভাবে সামাল দেওয়া যায়, এখানে লাখ লাখ মানুষের উপস্থিতি, এরা যদি রাত্রে থেকে যায় কাল সকালে ভয়াবহ রূপ নিবে, সরকারের গদি টিকানো মুশকিল পড়বে। তাই শেখ হাসিনার উপস্থিত বুদ্ধিতে শেখ হাসিনা কি করলেন? শেখ হাসিনা তার যে বাহিনী, তিনি যে নিজস্ব বাহিনী গড়ে তুলেছিলেন, সেই নিজস্ব বাহিনী দ্বারা তিনি নির্বিচারে রাতের আধারে শহরব্যাপী ব্লক আউট করে, ইলেকট্রিক অফ করে তিনি নির্বিচারে, ওনার অর্ডারে নির্বিচারে তারা গুলি করল, মানবতা বিরোধী অপরাধ এখানে ঘটল, অনেক মানুষকে হত্যা করে গুম করে দিল, অনেক মানুষকে তারা সাথে সাথে এখান থেকে যে বাইর করবে, অনেক মানুষ পিষ্ট হয়েও মারা গেছে। ওদের লাশ তারা রাতের আধারে কোথায় নিল, কি হলো, কোনো মিডিয়া, কোনো সংবাদপত্র এখানে হাজির হতে পারে নাই। ওদেরকে ভয়ভীতি দেখিয়ে, ওদেরকে দামিয়ে রেখে তারা যে রাতের আধারে যে অভিযান করলো, তারা বলল এখানে পুলিশের যে দাবি, সেই দাবি অনুযায়ী তারা বলল 11 জনের মতো মানুষ মারা গেছে। টোটাল কতজন? 11 জন। কিন্তু বিভিন্ন মানবাধিকার সংস্থা এরা সঠিক রিপোর্ট করতে পারে নাই, তাই ওরা বলছে টোটাল 61 জন সম্ভবত মারা গেছে। কিন্তু আমাদের দাবি বা হেফাজতে ইসলামের দাবি এবং দেশের জনগণের দাবি, এখানে প্রায় 1000 মানুষকে, 1000-এর উপরে মানুষকে তারা হত্যা করেছে এবং আহত হয়েছে 10 থেকে 15,000 মানুষ। এরপর এদের বিরুদ্ধে কোনো মামলা, কোনো কিছু হয়নি। আর সমস্ত বাংলাদেশ আপনারা যাচাই বাছাই করলে দেখবেন কোনো থানাতে কোনো মামলা হয়নি। এখানে তো বাংলাদেশের বিভিন্ন জায়গার মানুষ এসেছিল এই সমাবেশে, কোনো থানাতে, কোনো জেলায়, কোনো বিভাগীয় শহরে মামলা হয়নি। এর একটাই কারণ, মামলা যে করবে তারও সেই অবস্থা হবে, তাই মামলা কেউ করতে পারেনি। এই শাপলা চত্বর থেকে বাংলাদেশের মানুষকে শেখ হাসিনার সহ তার দূষর যারা ছিল, তারা বিরাট একটা ভয় মানুষের বৃত্তে ঢুকাইয়া দিল। এরপর থেকে সরকারকে মানুষে ভয় পেতে শুরু করলো যে এই সরকার যারে ধরবে তারে ছাড়বে না। যেমন উনাদের দলের একজন সিনিয়র লিডার, উনি বলেছিলেন, বাবু সুরজিৎ সেনগুপ্ত, একজন দক্ষ পার্লামেন্টারি, উনি বলেছিলেন যে হাসিনা যারে ধরে, বাঘে ধরলে বাঘে ছেড়ে দে, কিন্তু হাসিনা আপা যারে ধরবেন তাকে ছাড়ানো যাবে না। কারণ উনার কাছে তন্ত্রমন্ত্র আছে। উনি যারে ধরেন একেবারেই ধরেন যে ওরে শেষ করে দিব, নাইলে ওরে পাচার করে দিব ইন্ডিয়াতে। এই যে অবস্থা, আমাদের দেশের রাজনীতিবিদদের, যাদের মুখে দেশপ্রেম, তারা এই দেশের মানুষকে হত্যা করে। তাই আমি আপনাদের সামনে আজকের যে আমার কথা, এটা আপনাদেরকে স্মরণ করে দিলাম যে বাংলার মানুষ কতটা নিপীড়ন, কতটা অশান্তি, কতটা এই জালিম একটা সরকারের অধীনে 15 বছর ছিল।
এই 15 বছর জালিম সরকারের অধীনে বাংলাদেশের মানুষ ছিল, যারা কথা বলতে পারেনি, কথা বললেই ওদেরকে রাজাকার বা জঙ্গি টাগ লাগিয়ে দিত। কি বলতো? ওরা জঙ্গি। ওদের বিরুদ্ধে কোনো কথা চলে গেলেই ওরা বলতো রাজাকার, এই টাগ লাগিয়ে দিল। এরপর বিভিন্ন চক্রান্ত করে এই যে 5 মে 2013-কে ধামাচাপা দেওয়ার জন্য তাদের পুলিশ বাহিনী, তাদের বিজেপি, তাদের র্যাব সবাইকে একযুগে কাজ করালো। সবাই একই কথা বলল, মানুষ মরে নাই। রাতের বেলা যে তারা অভিযান করছে, সেই অভিযানে কোনো মানুষ মারা যায় নাই, কিছু লোক আহত হয়েছে। এটা ঠিকঠাক, তারা এগুলা ঠিক করে দিবে। এই হলো আপনার 5 মে 2013-র ঘটনা। এই ঘটনা বলি, আপনারা জানেন কি? অনেকে আবার এটা ভুলেও গেছেন। তাই আমি আবার জাতিকে স্মরণ করে দিতে চাই যে এই গণহত্যার বিরুদ্ধে আমাদের বাংলাদেশের একজন আইনজীবী, সুপ্রিম কোর্টের একজন আইনজীবী গাজী MS তামিম, উনি একটা মামলা দায়ের করেছেন। এই মামলাটা করেছেন উনি কোথায়? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই শাপলা চত্বরের 2013-র 5 মে শাপলা চত্বরের এই ঘটনাবলীতে তিনি একটা মামলা দায়ের করেছেন। এই মামলাতে তিনি শেখ হাসিনা সহ 34 জনের নামে 34 জনের নাম উল্লেখ করে তিনি মামলা দায়ের করেছেন, একটা আবেদন করেছেন। এই আবেদনে তিনি বিগত ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুহিন আফরোজের নাম আছে। এরপর আপনার অধ্যাপক মুনতামির আহমদের নাম আছে। এরপর আপনার লেখক সাংবাদিক শাহরিয়ার কবিরের নাম, এবং গণজাগরণ মঞ্চ এর মুখপাত্র ছিলেন উনি, ডাক্তার ইমরান এইচ সরকার সহ, হাসিনা সহ টোটাল 34 জনের এই মামলায় অভিযোগ করা হয়েছে। এই মামলাটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলাটা এখনো এই মামলাটা দেওয়া হয়েছে আজকে। এখন আমরা অপেক্ষা করব এই দোষীদের, যারা দোষী। আমি মনে করি শেখ হাসিনা এখানে পুরাদমে দোষী, এবং তার যে দূষর, যাদের নাম বললাম, এই তুহিন আফরোজ, এই লেখক শাহরিয়া কবির, ইমরান সরকার, এদেরকে ধরে বিচারের কাঠগড়ায় হাজির করলে এবং দ্রুত বিচার করলে দেশ এবং জাতি, আমি মনে করি এই যে অপরাধ যে গঠিত হয়েছিল, এই অপরাধের সুষ্ঠু বিচার হবে ইনশাল্লাহ। তা আমি মনে করি যে শেখ হাসিনাকে এই বিচারের আওতায় এনে ভারত থেকে কিভাবে আনা যায়, সেই ব্যবস্থা আমাদের এই সরকার করবে। প্রিয় দেশবাসী, বিচার অন্যায় করবেন, বিচার হবে না, এ হতে পারে না। আমাদের দেশে শেখ মুজিবের 50 বছর পরেও যখন বিচার হয়েছে, তাহলে শাপলা চত্বরের 5 মে 2013 10-12 বছর থেকে লাগিয়ে এই যে ছোট্ট ছোট্ট শিশুদের
এই যে ইসলামিক যে মানে ওরা মাদ্রাসা ছাত্র, ওরা আল্লাহ রসুলের নাম বলতো, এদেরকে মেরে ফেলে যে মিথ্যাচারের কাহিনী ওরা বলেছিল যে কিছুই হয়নি, কোনো লোক মারা যায়নি। তো এই যে মিথ্যাচার, আজ এই মিথ্যাচার, এই অন্যায় কারণে আজ কি হয়তো হাসিনা উনি 5 মে তিনি ঘটনা করেছিলেন 2013। দেখুন আল্লাহর কি বিচার। 5 মে 2013 তিনি ঘটনা করেছিলেন শাপলা চত্বরের। আর 2009 25 ফেব্রুয়ারিতে উনি মেরেছিলেন আর্মিদের 74 জন, 57 জন আর্মি বিজ্ঞ অফিসার এবং বাকি বেসামরিক আরও সব টোটাল উনি 74 জনকে মেরেছিলেন উনার অর্ডারেই। এরপর কি হলো? এরপর তো দেশে গুম খুন অনেক মানুষ মারছেন, সেইটার হিসাব আমি দিলাম না। গুরুত্বপূর্ণ কয়টার হিসাব দিলাম, শাপলা চত্বর এবং 2009 আমাদের আর্মি অফিসারদের, এবং এই যে 5 আগস্টের জুলাই থেকে 5 আগস্টের ভিতরে উনি মেরে ফেললেন আরও 1000 মানুষকে, আরও 1000 মানুষকে, আর আহত করলেন 20 থেকে 25,000 মানুষকে। সারা জীবনের অন্ধত্ব পঙ্গুত্ব নিয়ে অনেক মানুষ এখনো কাতর হয়ে আছে হসপিটালের বেডে। এই যে উনি অন্যায় করলেন, দেখেন 5 তারিখে উনি যে বাচ্চাদের, এই যে আপনার ইসলামিক আন্দোলনের যারা ছিল হেফাজতে ইসলামের বাচ্চাদের, এই যে মাদ্রাসার বাচ্চাদের উনি মেরেছিলেন 5 তারিখ 2024 এই 5 তারিখ মেরেছিলেন মে, আর 2024 আবার 5 তারিখ আগস্টে উনি দেশ ছেড়ে পালিয়ে গিয়ে উনার জীবন রক্ষা করলেন। এই হলো আমাদের আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার টান। এই 15 বছরের শাসনামলে তাই যে কত লোক মেরেছেন তার একটা কাহিনী, তার একটা বর্ণনা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। শুধু 5 মে উনি মারেন নাই, আরও অনেক মানুষ মারেছেন, অনেক আন্দোলন হয়েছে দেশে, অনেক মানুষ উনি মেরেছেন। যাই হোক, আপনাদের কাছে আমি হাজির হই এইসব মনে করে দেই যে আমাদের দেশ যেন, দেশের রাজনীতিবিদরা বিশেষ করে, দেশের জনগণ সব কিছু বুঝে, কিন্তু রাজনীতিবিদরা এই জনগণকে জিম্মি করে রেখেছে। তাই সব রাজনীতিবিদকে আমি ঢালাওভাবে দোষারোপ করব না। সবাই মধ্যে কিন্তু আপনার কিছু সংখ্যক লোক যারা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, অন্য দল বলেন, এই দালাল প্রকৃতির লোক, কিছু ব্যবসায়ী প্রকৃতির লোক, কিছু শিল্পী প্রকৃতির লোক, ওরা একটা চামচামির একটা অভ্যাস আমাদের দেশের আছে কিছু লোকের, যে ওরা যে দল যায় ক্ষমতায় সেই দলের ভিতরে ঢুকে যায় এবং চামচামি শুরু করে। সেই আওয়ামী লীগের ভিতরেও অনেক ভালো লোক আছে, ঢালাওভাবে আওয়ামী লীগের সবাই খারাপ না, কিন্তু যারা পাওয়ারে যায়, যে শেখ হাসিনা ওনার নেত্রী, ওনাদের দলের নেত্রী, কিন্তু এই যে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা, ওনার দোষের কারণে আজ একটা সংগঠন, অনেক দিনের পুরানো একটা সংগঠনের, আজ উনি কী করলেন, একটা কথা বলা এবং একটা কথা না বলার কারণে আজ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়ে তিনি তার জীবন রক্ষা করলেন, তিনি তার ফ্যামিলির জীবন রক্ষা করলেন, ওনার বোনকে সাথে নিয়ে গেলেন। কিন্তু তিনি যে তার দূষর, আরও অনেক মন্ত্রী, আশেপাশে অনেক মন্ত্রী সবসময় তাকে গাইডলাইন দিল, সবসময় তাকে তার খোঁজখবর নিল, তাদেরকে ফেলে রেখে, বিপদে ফেলে রেখে উনি কীভাবে পালিয়ে গেলেন এই সুদূর কোথায়, ভারতে, ওনার প্রিয় জায়গা, ওই যে ভারতে গেলেন, মহব্বতের জায়গায় উনি চলে গেলেন। আর তিনি কী করে গেলেন, এই আওয়ামী লীগ সংগঠনকে তিনি কী করলেন, মাটির নিচে পুঁতে দিলেন নিজেই।
তো যাই হোক, আমরা এই গণহত্যা যারা জড়িত, হোক প্রধানমন্ত্রী, হোক অন্য কোনো দূষর, সবাইকে এই মামলায়, এই অপরাধ ট্রাইব্যুনালের মামলায় দ্রুত বিচার করে দেশকে দেশে সুশাসন প্রতিষ্ঠার এক দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আমি আমার আজকের এই যে কথা আপনাদের কাছে তুলে ধরলাম, আপনারা বিচার বিশ্লেষণ করে এটাকে মাথায় রাখবেন এবং আমার দেশকে যেন আমরা এক হয়ে এই দেশকে একটা স্বনির্ভর রাষ্ট্র গঠন করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো বিদায় নিলাম। যদি বেঁচে থাকি আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আমি এখন বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।